সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো রয়েছো। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে সমন্বয় রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। তোমরা অবশ্যই আমার সঙ্গেই থাকবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে সমন্বয় করবো একটু অন্য ধাঁচের, বিশেষ করে যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অর্থাৎ সুদ রিলেটেড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। ওকে, যেমন ধরি আমরা এক নম্বর একটা লিখতে পারি, বলা হলো যে এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের পরীক্ষাতে বেশি আসে, হ্যাঁ, সবাই ভুল করে থাকে। 10% বিনিয়োগ, তোমরা একটু ভালো করে খেয়াল করবা। বিনিয়োগ দেওয়া আছে 1/7/2020, আর আমাদের অঙ্কটা হচ্ছে 31/12/2021। এটা হচ্ছে আমাদের আর্থিক বছর। আমাদের তোমরা জানো যে আর্থিক মিনিট করতে হলে আমাদের কিন্তু উপরে র্যাম মিলের একটা ডেট দেওয়া থাকে, হ্যাঁ, কখন লেখা থাকে 31শে ডিসেম্বর, কখন লেখা থাকে 30শে জুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ওই ডেট ধরেই কিন্তু আমরা সুদটা বের করব, ঠিক না? ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 31/12/21-এর অঙ্ক, বাট আমরা বিনিয়োগ করেছি কখন? 1/7/2020-এ ধরো 20,000 টাকা ইনভেস্ট করেছি, মানে বিনিয়োগ করেছি। ক্লিয়ার ব্যাপারটা? এই আগে আমরা প্রথমে কি করব, যখন আর্থিক বিনিয়োগ করতে যাব আগে দেখব যে আমাদের সালটা কি সেম কিনা। দেখো এটা হচ্ছে 20 সাল, এটা হচ্ছে 21 সাল, অবশ্যই পূর্ববর্তী বছর আগের বছরে আমরা বিনিয়োগ করেছি। এই জন্য এখানে অনেকে কি করবে 6 মাসে সুদ ধরবে, অবশ্যই না। যেহেতু আমরা আগের সালের ম্যাথ করছি, মানে আগের সালে বিনিয়োগ করেছি, এই জন্য পুরো 1 বছরে আমরা সুদ ধরবো। ব্যাপারটা কি দেওয়া হলো, যে বছরে আমরা বিনিয়োগ করে থাকি বা যে বছরে যে ম্যাথ করছি তার আগের পূর্ববর্তী বছরে যদি কারবারে ঋণ বিনিয়োগ করা হয় তাহলে পুরো 1 বছরে সুদ ধার্য করতে হয়। কথাটা আবার বলি, আমরা যে অর্থ বছরে ম্যাথটা করছি তার পূর্ববর্তী বছরে কারবারে যদি ঋণ বিনিয়োগ বা ব্যাংক জমাতিরিক্ত আনা হয় তাহলে পুরো 1 বছরে ধার্য করতে হয়। সেখানে ওই যে আমাদের যে তারিখটা থাকে 1/7, 1/5, 1/9, এর কোনো বিষয় আমাদের কোনো কাজে লাগবে না, কারণটা হচ্ছে আমরা আগের বছরে নিয়ে আসছি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে আমাদের বিনিয়োগ সুদ আমরা বের করবো। এটা কোথায় লিখবো? এটা লিখবো অন্যান্য আয় লিখবো, অন্যান্য আয়। আচ্ছা, অন্যান্য আয় কি লিখবো বলো তো? কি নামে লিখবো? বিনিয়োগের সুদ নামে লিখবো। তোমরা দেখতে পাচ্ছ বিনিয়োগের সুদ নামে। বিনিয়োগের সুদ কত টাকা হবে দেখো, তাহলে 20,000 10% কত হবে? 2,000। এটা আমি আবারও বলছি, অনেকে কিন্তু এটা 6 মাস ধরবে একসাথে, কিন্তু খেয়াল করবা অঙ্কটা আমরা করছি 21 সালে অঙ্ক করছি, কিন্তু আমরা কারবারে বিনিয়োগ করেছিলাম 20 সালের পূর্ববর্তী বছরে। এই জন্য আমরা খেয়াল করবো সাল দুটো সেম কিনা। যদি সেম হতো তাহলে কিন্তু 6 মাসে ধরতাম, যেহেতু এটা আগের বছর এই জন্য আমরা 1 বছর ধরেছি। বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে আমরা অন্যান্য আয় লিখবো, বিনিয়োগ সুদ কত টাকা? 2,000 টাকা লিখবো একবার। যদি সমন্বয় আবার আমরা লিখবো চলতি সম্পদ পাশে। কোন সম্পদ পাশে? চলতি সম্পদ পাশে লিখবো কি নামে লিখবো? বিনিয়োগের অনাদায়ী সুদ নামে লিখবো। বিনিয়োগ সংখ্যাপে লিখলাম আমি বিনিয়োগের অনাদায়ী সুদ। অনাদায়ী সুদ কত টাকা বলো তো? এই 2,000 টাকায় লিখবো। যদি সমন্বয় করে বের করলাম, একবার অন্যান্য আয় আর একবার আমাদের চলতি সম্পদ পাশে লিখবো। ওকে, বুঝতে পেরেছি। আর যদি 10% বিনিয়োগ যেটা রয়েছে আমাদের মিলে, এটা বসবে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যে টাইটেল আমরা ইউজ করে থাকি সেখানে ওটা লিখে দেবো। বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে ব্যাপারটা কী দেওয়া হলো, আমরা অবশ্যই দেখবো আমাদের অর্থ বছরের সঙ্গে আমাদের বিনিয়োগের সেম তারিখ রয়েছে কিনা। যদি থাকে তাহলে ওই কয় মাসে সুদ ধরবো, আর যদি বিগত বছর থাকে তাহলে পুরো 1 বছরে সুদ ধরবো। ক্লিয়ার? এবার আমরা আরেকটা সমন্বয় দেখব। ওকে, এবার একটু চেঞ্জ বিন দেখি একটু। আমরা ধরো 5% ঋণ নিয়ে আসছি, খেয়াল করি 5% ঋণ। ওকে, আর আমাদের অঙ্কটা ধরো 31/12/2020 সাল। আমি বারবার বললাম আমাদের কিন্তু এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সালটা একটু সুন্দর হলো না, ঠিক করি আমরা একটু আবার লিখি। ওকে, 31/12/2020। ক্লিয়ার? ওকে, আর ঋণটা নিয়ে আসছি আমরা, খেয়াল করো 1/7/2020। কত টাকা নিয়ে আসছি? মনে করো 10,000 টাকা নিয়ে আসছি। এ হলো আমাদের মিলে অঙ্কটা রয়েছে। ওকে, এবার খেয়াল করবো আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কারবারে যদি ঋণ বিনিয়োগ ব্যাংক জমাতিরিক্ত আনা হয়, সেখানে যদি পার্সেন্টেজ থাকে, খেয়াল করো পার্সেন্টেজ থাকলে আমাদের কিছু না বললে আমাদের সুদ ধরতে হবে। কি বললাম? কারবারে যদি ঋণ বিনিয়োগ বা ব্যাংক জমাতিরিক্ত আনা হয়, সেক্ষেত্রে যদি তার আগে পার্সেন্টেজ থাকে তাহলে অবশ্যই আমরা কী ধরবো? সুদ ধরবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো আমরা কত টাকা নিয়ে আসছি? 10,000 টাকা নিয়ে আসছি। সুদের হার কত? 5%।
তাহলে 10,000 5% কত? 500 টাকা, সিম্পল হিসাব। বাট এখানে আমাদের তারিখ রয়েছে 1/7/20, অর্থাৎ বছরের মাঝামাঝি সময় আমরা কারবার ঋণটা নিয়ে আসছিলাম। আর আমরা ইউজ করেছি কখন পর্যন্ত? 31 বার, অর্থাৎ পুরো 6 মাস আমরা কি করেছি? কারবারে ব্যবহার করেছি। অবশ্যই আমরা কয় মাসে সুদ দেবো? 6 মাসে দিব, অর্থাৎ যতদিন আমরা কারবারে ব্যবহার করব ঠিক ততদিনে আমরা সুদ দিব। ঠিক, ওকে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? তাহলে আমরা 6 মাস সুদ বের করলাম কীভাবে একটু দেখাই দিই। আমরা এখানে লিখবো 10,000 ইন্টু হচ্ছে কত পার্সেন্ট? 5%, তারপরে গুণ 6/12, অর্থাৎ 10,000 5% হচ্ছে 500 টাকা, 6 মাস হবে কত টাকা? 250 টাকা। এটা সব আমরা জানি। বাট এখন আমরা কোথায় কোথায় পোস্টিং দেবো, ঠিক না? এখন আমরা লিখবো অন্যান্য ব্যয়। কোথায় লিখবো? অন্যান্য ব্যয় লিখবো ঋণের সুদ নামে। কী নামে লিখবো? ঋণের সুদ। তো দেখতেই পারছো ঋণের সুদ কত টাকা লিখবো বলো তো? সে লিখবো 250 টাকা, কারণ 6 মাসে একবার। আরেকবার লিখবো আমরা হচ্ছে চলতি দায় পাশে। কোন পাশে? চলতি দায় পাশে লিখবো একই নামে লিখবো, কিন্তু ঋণের সুদ নামে কিন্তু না, ঋণের সুদটা কিন্তু ব্যয়, ঠিক না? আর ঋণের বকেয়া সুদ নামে বসবে, অর্থাৎ আমাদের যদি কোনো ব্যয় বকেয়া হয় সেটা পাশে কোথায় বলো তো? চলতি দায়। ওকে, তাহলে আমরা ঋণের বকেয়া সুদটা লিখবো চলতি দায়। তোমরা দেখতেই পারছো ঋণের বকেয়া সুদ কত টাকা? 250 টাকা। ওকে, তাহলে এটা বসলো চলতি দায় পাশে বসলো, আর ঋণের সুদ বসলো অন্যান্য ব্যয়। বাট এই যে 5% ঋণ যেটা রয়েছে এটা আমাদের বসবে দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী আমাদের দায়ের যে পাতা থাকে সেখানে লিখবো দীর্ঘমেয়াদী দায়ে আমাদের এই ঋণ যে 5% ঋণ কত টাকা? 10,000 টাকা লিখবো। মনে রাখবো যে আমাদের এইটা লেখার সময় পার্সেন্ট জাস্ট হুবো যা আছে এটাই লিখবো। আমরা পার্সেন্টেজও লিখবো, তারিখও লিখবো এবং টাকাও লিখবো, তাই না? কারণ আমাকে এই টাকা এই পার্সেন্টেজ দেওয়া লেখা হচ্ছে কেন? এই পার্সেন্ট এবং তারিখটার জন্য কিন্তু আমরা সুদটা কিন্তু বের করেছি। আমরা বুঝতে পারছি বিষয়টা। তাহলে কী দাঁড়ালো? ঋণ বিনিয়োগ এবং ব্যাংক জমাতে আগে যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমার তারিখ অনুযায়ী কী করতে হবে? সুদ ধরতে হবে। ঠিক আছে বিষয়টা? একটা সমন্বয় দেখি আমরা করি। আচ্ছা, এবার আমরা দেখবো একটা 3 নম্বরটা দেখি একটু অন্যরকম। সেটা কেমন? ধরো 10% বিনিয়োগ দিয়ে একটু দেখাই তোমাদের। এটা পরীক্ষাতে প্রায় আমাদের আসে এবং আমাদের স্টুডেন্টসরা একটু ভুল করে থাকে। 10% বিনিয়োগ, ধরো এটাও লিখলাম 30,000 টাকা, এটা আমরা চেঞ্জ করে দিলাম কত? 30,000। অঙ্কটার উপরে অবশ্যই খেয়াল করবো 31/12 ধরো 2024 সাল। ওকে, সিম্পল রয়েছে 10% মিল 30,000 টাকা। দেখো এখানে কিন্তু কোনো আমাদের বিনিয়োগের কবে বিনিয়োগটা করেছি কারবারে কিছুই বলা নেই, আছে কিছু বলা নেই। তাহলে কি করব? তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা একটু শিখেছিলাম যে ঋণ বিনিয়োগের আগে পার্সেন্টেজ থাকলে তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। তারিখ তো নেই, তাহলে কী করবো? পুরো 1 বছরের সুদ ধরবো। তারিখ থাকলে তারিখ অনুযায়ী, আর তারিখ না থাকলে পুরো 1 বছর। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা 30,000 10% কত? সিম্পল 3,000 টাকা। তাহলে কোথায় লিখবো আমরা বলো? এটা লিখবো অন্যান্য আয় লিখবো। অন্যান্য আয়, অন্যান্য আয় লিখবো বিনিয়োগের সুদ নামে। ঠিক আগের মতোই পোস্টিংটা হবে, বাট বের করার সিস্টেমটা একটু আলাদা। বিনিয়োগের সুদ কত টাকা বলো তো? বিনিয়োগ সুদ হচ্ছে 30,000 10% 3,000 টাকা। বুঝতে পারলাম? আবার কোথায় বসবে? চলতি সম্পদ পাশে, অর্থাৎ পোস্টিংটা সেম বাট বের করার ফরম্যাটটা একটু আলাদা। এখানে কী নামে বসবে বলো তো? বিনিয়োগের অনাদায়ী সুদ নামে বসবে। বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা? 3,000 টাকা বসবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারলাম। আর এই 10% বিনিয়োগ যেটা, এটা বসাবো আমরা কোথায় বলো তো? এটা বসাবো আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ওই অপশনে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে আমরা এতক্ষণ ধরে আসলে ঋণ এবং বিনিয়োগ রিলেটেড যে সমন্বয়গুলো ছিল সেগুলো আলোচনার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে আবার আমি হাজির হব দেবাশিস। আর তোমাদের যে কোনো মতামত ভালো লাগলেও জানাবা, খারাপ লাগলেও জানাবা, ঠিক কোনো সমস্যা নেই। আমরা ছোট্ট ছোট্ট করে আমরা সমন্বয়গুলো শিখবো এবং 2026 সালে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং বিভিন্ন আর্থিক বিবরণী বলো বা আমাদের ফিনান্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটার বিভিন্ন এমসিকিউ সিকিউ নিয়ে আমি কাজ করব। তো তোমরা অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করবা এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করবা। তো ধন্যবাদ সময় থাকার জন্য। থ্যাংক ইউ।